প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকের অনলাইনে ক্লাসের জন্য আমি বিজয় কুমার সরকার, সহকারী শিক্ষক, ইসলামী উচ্চ বিদ্যালয়, কাউনিয়া রংপুর। শ্রেণী ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমরা পাঠটা আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি তত্ত্বে আমরা শিকনফল, যেটা এই শিকনফলটা আমরা জানি নাই। বাকযন্ত্রের সংজ্ঞা দাও। প্রথম হচ্ছে বাকযন্ত্রের সংজ্ঞা দাও। ইহার প্রধান কাজ তা বলতে পারবে। প্রথমটা হচ্ছে বাকযন্ত্রের সংজ্ঞা দাও, এর প্রধান কাজগুলো কি কি তা বলতে পারবে। দ্বিতীয়টা হচ্ছে স্বরধ্বনির সংজ্ঞা দাও, স্বরধ্বনির উচ্চারণের বিষয়। স্বরধ্বনি সংজ্ঞা দাও। স্বরধ্বনির উচ্চারণের বিষয় সমূহ আলোচনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুটি বিষয় আলোচনা করতে পারবো। প্রথমটা হচ্ছে বাকযন্ত্রের সংজ্ঞা দাও, এর প্রধান কাজগুলি কি কি তা বলতে পারবো। দ্বিতীয়টি হচ্ছে স্বরধ্বনির সংজ্ঞা দাও, স্বরধ্বনির উচ্চারণের বিষয় সমূহ আলোচনা করতে পারবো। আমরা এই দুটির সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথম কাজটা হচ্ছে বাকযন্ত্র কি। শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি উচ্চারণের মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেইগুলি হচ্ছে বাকযন্ত্র। মানুষের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো হচ্ছে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ বলা হয়। আমাদের শরীরের উপরে কত প্রত্যক্ষগুলো বাকযন্ত্র হিসেবে পরিচিত। আমাদের শরীরে যা কিছু আছে এগুলো বাকযন্ত্র হিসেবে পরিচিত। সেই বাকযন্ত্র গুলোর মধ্যে দুটি প্রধান কাজ আছে। একটি হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা। প্রথম কাজটি হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা, দ্বিতীয় কাজটি হচ্ছে খাদ্য গ্রহণ করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে জানে নেবে যে কাজ দুটি, একটি হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা, আমরা শ্বাস প্রশ্বাস যে গ্রহণ করি এবং ত্যাগ করি, এটা পরিচালনা করা হলো প্রথম কাজ বাকযন্ত্রের। দ্বিতীয় কাজটি হচ্ছে খাদ্য গ্রহণ করা। কিন্তু এসব প্রয়োজনের সিদ্ধি করেও বাকযন্ত্রের মানুষের ভাষিক কাজ করতে থাকে, অর্থাৎ আরো অন্য কিছু কাজ করে থাকে। সেগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। বাকযন্ত্র এলাকাগুলো বিস্তৃত, এর মধ্যে রয়েছে বাকযন্ত্রগুলো রয়েছে। আমরা শিক্ষার্থী বন্ধুরা ধরে নেই বাকযন্ত্রগুলো কি। বাকযন্ত্রগুলো হচ্ছে ফুসফুস, স্বরতন্ত্র, শ্বাসনালী, স্বরযন্ত্র, জিভ, ঠোঁট, চোয়ালি, দাঁত, তালু, গল নালী
এবং মধ্য শ্বসনদা ও চিবুক। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্র। বাকযন্ত্র আমাদের দেহের অর্ধেক থেকে উপরের যে অংশগুলি, এগুলো হচ্ছে বাকযন্ত্র। আমরা কথা বলতে পারি, জিহ্বা আমাদের ওলটপালট করতেছে, ঠোঁট দিয়ে আমরা ঠোঁট নাড়াচাড়া করতেছি, চোয়ালি দিয়ে চাবাইতেছি, দাঁত দিয়ে কামড়াইতেছি, এইগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি? ধ্বনি তত্ত্বে নিয়ন্ত্রণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাকযন্ত্রটা হচ্ছে আমাদের শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলো হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রের কাজ হচ্ছে দুইটি, একটি শ্বাসকার্য পরিচালনা করা, অন্যটি হচ্ছে কি? খাদ্য গ্রহণ করা। আমরা শ্বাসকার্য পরিচালনা করি এবং খাদ্য গ্রহণ করি, এই দুটো হচ্ছে বাকযন্ত্রের কাজ। এই বাকযন্ত্রগুলো হচ্ছে ফুসফুস, তারপরে হচ্ছে শ্বাসনালী, স্বরতন্ত্র, স্বরযন্ত্র, জিভ, ঠোঁট, চোয়ালি, দাঁত, তালু, গলনালী ইত্যাদি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাকযন্ত্রের সংজ্ঞা জানলাম, বাকযন্ত্রের প্রধান কাজ কয়টি সেটাও জানলাম। এখন আমরা আসবো স্বরধ্বনি সংজ্ঞা দাও, স্বরধ্বনি উচ্চারণের বিষয়সমূহ আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, স্বরধ্বনি যে বাকধ্বনির উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয় না। শিক্ষার্থী বন্ধুরা, আবার জানি নাও, যে বাকধ্বনির উচ্চারণের সময় ফুসফুসে আগত বাতাস মুখের কোনো ভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলিকে বলা হয় স্বরধ্বনি। সেগুলি হচ্ছে কি? আমাদের স্বরধ্বনি। স্বরধ্বনি হচ্ছে শিক্ষার্থী বন্ধু, স্বরধ্বনি হচ্ছে যে স্বরধ্বনি হচ্ছে সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে স্বরেও, স্বরেয়া, হরস্বই, হর্ষৌ। এইগুলো হচ্ছে আমার কি? এইগুলো হচ্ছে স্বরসন্ধি। স্বরেও, স্বরে, হর্ষই, দীর্ঘই, হর্ষ, দীর্ঘ, হর্ষরি, এগুলো হচ্ছে স্বরসন্ধি। এগুলোর কোনো বাধা প্রাপ্ত হয় না। যেগুলো বাধা প্রাপ্ত হয় না সেগুলো দেখলেন শিক্ষার্থী বন্ধুরা। এবং আরো কি আছে? সেগুলো বাধাপ্রাপ্ত হয় না, সেগুলো স্বরেও, স্বরে, হর্ষ, দীর্ঘ, কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাসের বাধাবিহীন একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। কতগুলো আছে? একই সময় মুখ এবং নাক দিয়ে বাইর হয়, এটা বাধাপ্রাপ্ত হয় না। মুখ এবং নাক দিয়ে যেটা বাইর হয় সেটা কি বলতে পারি আমরা? শিক্ষার্থী বন্ধুরা, সেটা দেখো, সরেয়া, আ, ই, তারপরে ও, এখানে হচ্ছে বাধাপ্রাপ্ত হয় নাক এবং মুখ দিয়ে। আর স্বরেও, স্বরে, হর্ষই, দীর্ঘ, এখানে বাধাপ্রাপ্ত হয় না। তাহলে আমরা এই স্বরধ্বনি সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, স্বরধ্বনির উচ্চারণের বিষয়সমূহ, স্বরধ্বনি উচ্চারণের বিষয়সমূহ কি? স্বরধ্বনি উচ্চারণের তিনটি বিষয় আছে। কয়টি বিষয় শিক্ষার্থী বন্ধুরা? তিনটি গুরুত্বপূর্ণ, তাছাড়াও দুই একটি অন্য থাকতে পারে। যে এইগুলো হচ্ছে জিহ্বার অবস্থা, জিহ্বা যে আমাদের আছে সে জিহ্বার অবস্থান, তারপরে হচ্ছে জিহ্বার উচ্চতা, তারপরে ঠোঁটের আকৃতি। এছাড়া আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আছে, সেটা কোমরের তালু অবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই চারটে নিয়ে আলোচনা করব। এখন প্রথম হচ্ছে আমাদের কি? যে হচ্ছে জিভের অবস্থান, জিভের উচ্চতা, ঠোঁটের আকৃতি, আর একটা কোমরের তালুর অবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, এই চারটে আমরা এখন আলোচনা করব। এই চারটে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আসি, আমরা যে চারটের মধ্যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি? এক নম্বর হচ্ছে কি? জিভের অবস্থা।
জীবের অবস্থা, জীবের অবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, জীবের অবস্থা হচ্ছে কি সেই সম্পর্কে আমরা জানবো। জীবের যে অংশের সাহায্যে স্বরধ্বনির উচ্চারণ হয়, জীবের যে অংশের সাহায্যে স্বরধ্বনির উচ্চারণ হয় সেই অংশের গুরুত্ব দিয়ে স্বরধ্বনিগুলোকে যথাক্রমে কয়টি ভাগে ভাগ করতে পারি? তিনটি। একটি হচ্ছে সম্মুখীন ধ্বনি, দ্বিতীয়টি হচ্ছে মধ্য স্বরধ্বনি, তৃতীয়টি হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটি সম্পর্কে আলোচনা করতে পারি। প্রথমটা হচ্ছে কি? মুখ্য সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ এক নম্বর হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, দুই নম্বর হচ্ছে মধ্য স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, তিন নম্বর হচ্ছে, তিন নম্বর কি শিক্ষার্থী বন্ধু? পশ্চাৎ, পশ্চাৎ স্বরধ্বনি। শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটে সম্পর্কে আমরা আলোচনা করব এখন। প্রথমটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোই হচ্ছে সম্মুখীন স্বরধ্বনি। জীবের জিহ্বাটা যে আছে, জিহ্বার যে অংশ আমরা উপরের দিকে সাহায্য করে সেই অংশকে সম্মুখীন স্বরধ্বনি বলি। এই সম্মুখীন স্বরধ্বনির উদাহরণ হচ্ছে কি? সম্মুখীন স্বরধ্বনির উদাহরণ হচ্ছে, উদাহরণ বলতে পারবে? হর্ষই এ, হর্ষই এ, এটা সম্মুখীন স্বরধ্বনির উদাহরণ। শিক্ষার্থী বন্ধুরা, এখন দ্বিতীয়টি হচ্ছে মধ্য স্বরধ্বনি। শিক্ষার্থী বন্ধুরা, মধ্য স্বরধ্বনি কি? মধ্য স্বরধ্বনি হচ্ছে জীবের স্বাভাবিক অবস্থা থেকে, অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরিয়ে সব সময় কি করে যে সব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলো মধ্য স্বরধ্বনি। অর্থাৎ জীবের উপরে যায় না কিংবা পিছনে যায় না, সেই স্বরধ্বনি হচ্ছে মধ্য স্বরধ্বনি। শিক্ষার্থী বলতে মধ্য স্বরধ্বনি হচ্ছে সরেয়া, এই সরেয়াটা হচ্ছে মধ্য স্বরধ্বনি, পিছনে যায় না সামনেও যায় না। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসবো পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি কি? পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে, পশ্চাৎ শব্দের অর্থ হচ্ছে পিছনে। এ জাতীয় স্বরধ্বনি জীবের পিছনে অংশকে সাহায্য করে, তাকে পশ্চাৎ স্বরধ্বনি বলে। পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে অ, ও, উ। শিক্ষার্থী বন্ধুরা, অ, ও, উ এগুলা পিছনে থাকে, এগুলা কখনো সামনে বা মধ্যে থাকে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জীবের যে অবস্থান, অবস্থান সম্পর্কে জানলাম। অবস্থানের তিনটা হচ্ছে, তিনটা আমাদের সংজ্ঞা। তার মধ্যে হচ্ছে সম্মুখীন স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ সম্মুখীন স্বরধ্বনি উদাহরণ হচ্ছে হর্ষই এ, আ। তারপরে মধ্য স্বরধ্বনির উদাহরণ হচ্ছে সরেয়া। পশ্চাৎ স্বরধ্বনি অর্থাৎ অ, ও, উ এর সম্পর্কে আমরা জানি। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখন দুই নম্বর হচ্ছে জিভের উচ্চতা। দ্বিতীয় হচ্ছে জিভের উচ্চতা। শিক্ষার্থী বন্ধুরা, জীবের উচ্চতাকে, জীবের উচ্চতা কি এই সম্পর্কে? জীবের উচ্চতা অনুসারে স্বরসন্ধিকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে উচ্চ, দ্বিতীয়টি হচ্ছে নিম্ন, তৃতীয়টি উচ্চ মধ্য, চতুর্থটি হচ্ছে নিম্ন মধ্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লেখি নেই, তাহলে আমাদের সুবিধা হবে। প্রথমটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি।
উচ্চ, দ্বিতীয়টা কি নিম্ন স্বরধ্বনি, তিন নম্বর হচ্ছে তোমার উচ্চ মধ্য, চার নম্বর হচ্ছে নিম্ন মধ্য। শিক্ষার্থী বন্ধুরা, এই চারটি সম্পর্কে আমরা আলোচনা করব। উচ্চ স্বরধ্বনি, এগুলো উচ্চারণের সময় জিভের সবচেয়ে উপরে ওঠে। এগুলো উচ্চারণের সময় জিভের সবগুলো উপরে ওঠে, সেটা হলো উচ্চ স্বরসন্ধি। উচ্চ স্বরসন্ধি হচ্ছে হর্ষ ই, হর্ষ উ, এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনির যে উচ্চারণ উচ্চ, হর্ষ ই, হর্ষ উ। সেক্ষেত্রে নিম্ন স্বরধ্বনি, নিম্ন অর্থাৎ নিচে, জিভের সবচেয়ে নিচে অবস্থান করে, এই স্বরধ্বনিকে নিম্ন স্বরধ্বনি বলা হয়। নিম্ন স্বরধ্বনি হচ্ছে সরেয়া এ। শিক্ষার্থী বন্ধুরা, সরেয়া এ হচ্ছে নিম্ন স্বরধ্বনি। আর উচ্চ মধ্য স্বরধ্বনি, এ জাতীয় স্বরধ্বনি স্বরসন্ধির উচ্চারণের সময় নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে, এইগুলোকে উচ্চ মধ্য স্বরধ্বনি বলা হয়। স্বরধ্বনিগুলো হচ্ছে এ ও, শিক্ষার্থী বন্ধুরা, এ ও। এখন আসলে নিম্ন মধ্য। নিম্ন মধ্যটা কি সেটা আমরা জানি। স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিম্ন মধ্য স্বরধ্বনি উপরে ওঠে। উচ্চ মধ্যের তুলনায় নিম্ন মধ্যটা কি উপরের দিকে ওঠে, যেমন এটা হচ্ছে ও ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এখন জিভের উচ্চতা সম্পর্কে জানলাম। তাহলে জিভের উচ্চতাটা হচ্ছে 4 প্রকার। একটা উচ্চ, নিম্ন, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, এই চারটে হচ্ছে জিভের উচ্চতা। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ঠোঁটের অবস্থা কি সে সম্পর্কে জানবো। ঠোঁটের 3 নম্বর হচ্ছে ঠোঁটের অবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, ঠোঁটের অবস্থাকে আমরা দুইটি অংশে বিভক্ত করতে পারি। ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিকে উচ্চারণের দিক থেকে দুটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। একটি হচ্ছে গোলাকৃত, আর একটি হচ্ছে অগোলাকৃত। একটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে গোলাকৃত, 2 নম্বর হচ্ছে অগোলাকৃত। গোলাকৃত আর একটা হচ্ছে অগোলাকৃত। এখন গোলাকৃতটা কি, অগোলাকৃতটা কি সে সম্পর্কে আমরা জানব। গোলাকৃত অথবা অগোলাকৃত অবস্থায় থাকার পর যে ঠোঁট খোলা অবস্থায় থাকে, এই ঠোঁটের যেসব অবস্থাকে স্বরধ্বনিগুলো গোলাকৃত এবং অগোলাকৃত হিসাবে বিবেচনা করা হয়। যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁটের গোলাকৃত হয় সেই স্বরধ্বনিগুলো গোলাকৃত, আর যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি গোলাকৃত হয় না, অগোলাকৃত ভাবে থাকে, সেটা অগোলাকৃত। গোলাকৃত ঠোঁটের আকৃতি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা স্বরেয় ও দীর্ঘ, এগুলো হচ্ছে গোলাকৃত। আর অগোলাকৃত হচ্ছে হর্ষ ই,
এ। শিক্ষার্থী বন্ধুরা, গোলাকৃত আকৃতি এটা, অগোলাকৃত আকৃতি ওটা। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে জীবের যে তিনটি স্থান, একটা হচ্ছে জীবের অবস্থান, জীবের উচ্চতা, ঠোঁটের অবস্থান সম্পর্কে জানলাম। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।